আজকে আমি তোমাদের প্রোগ্রামিং ভাষা ট্রান্সলেটর, প্রোগ্রামিং ভাষা সি কিভাবে ইনস্টল করা যায় এবং প্রোগ্রাম ডিজাইন মডেল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে তোমাদের দ্বিতীয় ক্লাস। এভাবে আমরা পর্যায়ক্রমে ধারাবাহিক 10টি ক্লাস করা হলে আমাদের এই সি ভাষার পুরো কোর্সটি শেষ হবে। আশা করি তোমরা এই 10টি ক্লাস পর্যন্ত সবগুলোই ভালো করে দেখবে, ফলে তোমাদের সি ভাষার পথে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা শুরু করছি ট্রান্সলেটর। বা অনুবাদক। অনুবাদক কি? আমরা জানি কোনো প্রোগ্রামে আমরা যা কিছু লিখি তা হচ্ছে সোর্স কোড। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করি, আর সেই প্রোগ্রামটি হলো ট্রান্সলেটর বা অনুবাদক। তাহলে অনুবাদক কাকে বলে? অনুবাদক এক প্রকার প্রোগ্রাম যা দ্বারা সোর্স কোডকে বস্তু কোডে পরিণত করা যায়। আমরা এই অনুবাদক তিন ধরনের দেখি। একটি হলো অ্যাসেম্বলার, দুই নাম্বার হলো কম্পাইলার, তিন ইন্টারপ্রেটার। প্রথমে আসো অ্যাসেম্বলার। আমরা জানি প্রোগ্রামিং ভাষা প্রধানত দুই রকমের, একটি হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা গত ক্লাসে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করেছিলাম। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো যা নেমনিক পদ্ধতিতে লিখিত হয়। নেমনিক পদ্ধতিতে, যেটা ইংরেজি ভাষার কাছাকাছি সংকেত চিহ্ন সহযোগে তৈরি। আর এই নেমনিক কোডকে বস্তু কোডে পরিণত করার জন্য আমরা অ্যাসেম্বলার ব্যবহার করি। যেহেতু কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বুঝে, কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা এই অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে অ্যাসেম্বলার ব্যবহার করে থাকি। তাহলে সংজ্ঞাটি কি দাঁড়ায়? সংজ্ঞাটি হলো অ্যাসেম্বলার এক প্রকার প্রোগ্রাম যা দ্বারা নেমনিক কোডকে অবজেক্ট কোডে পরিণত করা যায়। অবজেক্ট কোড অর্থাৎ বস্তু কোডে পরিণত করা যায়। এই হলো অ্যাসেম্বলার সম্পর্কে ধারণা। এবার আসো কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। আমরা অ্যাসেম্বলি ভাষার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করি, আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য ব্যবহার করি কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। এই দুটোই ব্যবহার হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। তবে এই দুটোর মধ্যে ভিন্নতা আছে। যেমন কম্পাইলার একসাথে অনুবাদ করে আর ইন্টারপ্রেটার এক লাইন করে করে অনুবাদ করে। তাহলে আমরা কম্পাইলারের সংজ্ঞায় কি বলতে পারি? কম্পাইলার এক প্রকার অনুবাদক যা দ্বারা পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করা যায়। এটি হচ্ছে কম্পাইলারের সংজ্ঞা। আর ইন্টারপ্রেটার হচ্ছে কি? ইন্টারপ্রেটার এক প্রকার অনুবাদক যা দ্বারা পুরো প্রোগ্রামকে এক লাইন করে অনুবাদ করা যায়। তাহলে বিষয়টা আমরা একটু দেখে নিই। আমি একটি প্রোগ্রাম রচনা করলাম, মনে করি জিভি একাডেমি সিটিজি। এই প্রোগ্রামটি এই সেন্টেন্সটি প্রদর্শনের জন্য আমি একটা প্রোগ্রাম করছি সি ভাষা। #include stdio.h main printf gv academy ctg। এটা হলো সোর্স কোড, অর্থাৎ আমরা যা লিখলাম। এই সোর্স কোডকে অবজেক্ট কোডে পরিণত করতে হবে।
এখন অবজেক্ট কোডে পরিণত করতে যদি আমি পুরোটাকে একসাথে রূপান্তর করি, এটা সাধারণত র্যামের মধ্যে সকল কাজগুলো হয়। কম্পিউটার র্যাম অর্থাৎ অস্থায়ী স্মৃতিতে আমাদের প্রোগ্রামের সকল কাজগুলো সম্পাদিত হয়। র্যামের মধ্যে সেটা যদি পুরোটাকে আমি পাঠাই অনুবাদের জন্য, তখন সেটা হবে কম্পাইলার। আর যদি আমি পুরোটাকে একসাথে না পাঠিয়ে যদি এক লাইন করে পাঠাই, তখন সেটাকে আমরা বলি ইন্টারপ্রেটার। তাহলে কম্পাইলার হচ্ছে একসাথে অনুবাদ করা, আর ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করা। যেহেতু এটা স্মৃতি পরিসরে জমা থাকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পাইলারের পুরো প্রোগ্রামটা একসাথে জমা হয়, আর ইন্টারপ্রেটারে এক লাইন করে জমা হয়। তাই আমরা বলি কম্পাইলারে স্মৃতি বেশি ব্যবহৃত হয়, ইন্টারপ্রেটারে স্মৃতি কম ব্যবহৃত হয়। এটা হচ্ছে একটা পয়েন্ট। এরপরে কি আছে দেখো, কম্পাইলার যেহেতু পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে, তাই এটিতে সময় কম লাগে। আর ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে করে অনুবাদ করে, তাই ইন্টারপ্রেটারে সময় বেশি লাগে। এখন বিবেচ্য হচ্ছে আমার কোনটা সুবিধাজনক। আমাদের কাছে স্মৃতি পরিসরের চাইতে সময়টা গুরুত্বপূর্ণ, তাই ইন্টারপ্রেটারের চাইতে কম্পাইলার বেশি জনপ্রিয়। তাহলে কম্পাইলার জনপ্রিয়তার কারণ হচ্ছে শুধুমাত্র সেটিতে কম সময় প্রয়োজন হয়। তাহলে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার বুঝলাম। কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নির্দিষ্ট প্রোগ্রামের সুবিধা মতো করে বানানো হয়। যেমন সি ভাষার জন্য যে কম্পাইলার আছে, সেটা কিন্তু আবার পাইথনে চলে না, পাইথনেরটা আবার পিএইচপিতে চলে না। এরকম প্রত্যেকটা প্রোগ্রামের জন্য আলাদা আলাদাভাবে কম্পাইলারও তৈরি করে দেওয়া হয়। তাহলে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দ্বারা বুঝলাম। এখন আমরা বুঝবো যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দ্বারা আমরা কোন কোন প্রোগ্রামগুলোকে অনুবাদ করি। প্রথমে আসি কম্পাইলার। কম্পাইলার দ্বারা আমরা কি কি অনুবাদ করি? সি, সাধারণত সি প্লাস প্লাস, সুইফট ইত্যাদি এই প্রোগ্রামগুলো। এছাড়া আমরা পাইথনকেও করে থাকি। কিছু পাইথন প্রোগ্রাম কম্পাইলার দিয়েও করা হয়, আবার ইন্টারপ্রেটার দিয়েও করা হয় পাইথন। আচ্ছা, তাহলে এটা হলো কম্পাইলার। এবার আসো ইন্টারপ্রেটার। সেটা দ্বারা কোন কোন প্রোগ্রামগুলো করা হয়? সাধারণত পিএইচপি, রুবি, পার্ল এবং পাইথন, এগুলো অনুবাদে আমরা ইন্টারপ্রেটার ব্যবহার করি। তাহলে আমরা টোটাল প্রোগ্রামিং ভাষা অনুবাদের জন্য ব্যবহৃত ট্রান্সলেটর সম্পর্কে বুঝলাম। এখন আমরা দেখব গুরুত্বপূর্ণ এই সি প্রোগ্রামিং ভাষাটি আমরা কিভাবে ইনস্টল করব। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা দেখব কিভাবে সি প্রোগ্রাম ইনস্টল করা যায়। সি ভাষা আমরা তিন ধরনের দেখি: টার্বো সি, কোড ব্লকস, ইক্লিপস। বিভিন্ন কলেজগুলোতে সি প্রোগ্রাম শেখানো হয় কোড ব্লকস দিয়ে, আর পুরনো সি প্রোগ্রামিং হচ্ছে আদি সি প্রোগ্রামিং, টার্বো সি। আরেকটি সি প্রোগ্রাম চালানোর প্রোগ্রাম, সেটা হলো ইক্লিপস। এটি অপেক্ষাকৃত পরিচালনা সহজ। তবে ইক্লিপসি সেটআপ করতে জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হয় এবং এটি সেটআপ ঝামেলাপূর্ণ বলে এটিকে আমরা ব্যবহার করি না। তাই আমরা এখানে শুধু টার্বো সি প্লাস প্লাস এবং কোড ব্লকস এই দুটি সেটআপ করা দেখাবো। তো তোমরা শিক্ষার্থীরা যাদের যেটি সুবিধাজনক মনে হবে
সেটি দিয়ে সি প্রোগ্রামটি চালাতে পারবে। প্রথমে আমরা একটি ওয়েব ব্রাউজারে গেলাম, গুগল ক্রোম। গুগল সার্চ ইঞ্জিনে লিখলাম টার্বো সি প্লাস প্লাস। টার্বো সি প্লাস প্লাসের সাথে সম্পর্কযুক্ত অনেকগুলো প্রোগ্রাম এখানে দেখালো। তন্মধ্যে ডাউনলোড টার্বো সি প্লাস প্লাস ফর উইন্ডোজ 7, 8, 8.1 এই মেনুতে ক্লিক করলাম। এখানে ডাউনলোড বাটন, এই ডাউনলোড বাটনে ক্লিক করলাম। দেখা যাচ্ছে নিচে ডাউনলোড প্রক্রিয়াটি চলছে। হ্যাঁ, শেষ হলো, ডাউনলোড শেষ হলো। শো ইন ফোল্ডার্সে ক্লিক করে ডাউনলোডসের অধীনে ফাইলটি পেলাম। এবার ফাইলটিকে কপি করলাম, কপি করে একটি ফোল্ডার তৈরি করলাম। আমি এখানে একটি ফোল্ডার নাম দিলাম ডাউনলোড। সেখানে আমি আমার ফাইলটাকে কপি করে রাখলাম। আর তোমাদের যদি আগে থেকে টার্বো সি এর সফটওয়্যারটি থাকে তাহলে সেখান থেকেও তোমরা এটাকে ইনস্টল করে নিতে পারো। এবার এটাতে আমি ডবল ক্লিক করলাম, ফলে এক্সট্রাক্ট বিষয়টি আসলো, সেটিতে ডবল ক্লিক করলাম। আমি এখানকার এই exe ফাইলে ডবল ক্লিক করলাম। নেক্সট, I accept terms in the license agreement ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করলাম, ইনস্টল দিলাম। ইনস্টল হচ্ছে, ব্যাস শেষ হয়ে গেল, ফিনিশ। এভাবে করে আমরা টার্বো সি রান করতে পারি। এবার দেখি টার্বো সিতে আমি কিভাবে কাজ করব। টার্বো সি আইকনে ডবল ক্লিক করলাম, স্টার্ট টার্বো সিতে ক্লিক করলাম। আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি চলে আসলো। এই বাটনে ক্লিক করে সেটিকে বৃহৎ করলাম। এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন করতে পারি। যেমন আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখাই, hash include stdio.h hash include conio.h void main clrscr printf gv academy ctg। get ch, আমরা এটিকে রান করব। কন্ট্রোল চেপে F9 দিয়ে রান করা যায়। আমরা ফলাফলটি দেখতে পেলাম, এন্টার দিয়ে ফিরে আসলাম। এভাবে করে আমরা টার্বো সিতে কাজ করতে পারি। টার্বো সি, তারপর কোড ব্লকস, ইক্লিপস, এই তিনটির মধ্যে কিছুটা পার্থক্য আছে। যেমন টার্বো সিতে এই হেড অংশের এই প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, এই দুটো লাইনে লিখতে হয়, অর্থাৎ কনীয় ডটের সহ লিখতে হয়, এবং এখানে ভয়েড, মেইনের আগে ভয়েডটা লিখতে হয়। তারপরে এখানে এই ক্লাসের মধ্যে ক্লিয়ার clrscr ফাংশনটি এবং getcs ফাংশনটিও লিখতে হয়। কিন্তু কোড ব্লকস এবং ইক্লিপসে এগুলো লেখার প্রয়োজন হয় না। এবার আমরা ফিরে গেলাম, ফাইল, কুইট। আমি যদি সেভ করতে চাই ইয়েস দিয়ে সেভ করতে পারি, আর যদি সেভ করতে না চাই নো দিয়ে ফিরে যাব।
এবার আমরা দেখব কিভাবে কোড ব্লকস সেট আপ করা যায়। আবারও আমরা গুগল ক্রোমে গেলাম, এখানে গুগলে গেলাম, সার্চ ইঞ্জিনে লিখে দিলাম কোড ব্লকস আইডিই, এন্টার। কোড ব্লকস আইডিই আসলো। এই কোড ব্লকস এর অধীনে আমি ডাউনলোডসে ক্লিক করলাম, বাইনারিসটা দেখবো আছে কিনা, সেটার অধীনে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ, স্ক্রলিং করে নিচের দিকে যাচ্ছি, উইন্ডোজ এক্সপি MINGW, এই ফরম্যাটটিকে আমরা সিলেক্ট করব, এখানে আমরা ক্লিক করলাম। এখন ডাউনলোড প্রক্রিয়া শুরু হচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে গেল। এটির মূল ফাইলের ফাইল সাইজ 145 MB এবং সেটআপ হতে ডাউনলোড হতে একটু সময় নেবে। এতক্ষণ আমাদের ডাউনলোড প্রক্রিয়াটা শেষ হলো। এবার আমরা আবার শো ইন ফোল্ডারসে গিয়ে ফাইলটিকে কপি করব। এখানে দেখা যাচ্ছে কোড ব্লকস, আমি সেটিতে সিলেক্ট করলাম। এবার আমরা এই ফাইলটিকে কপি করে নেব। কপিতে ক্লিক করলাম, এরপর আমাদের নির্ধারিত ড্রাইভের ডাউনলোডে গিয়ে সেটিকে পেস্ট করে নিলাম। এবার কোড ব্লকসে ডবল ক্লিক করলাম, একটি মেসেজ আসলো, ডায়লগ বক্স আসলো, এখানে ইয়েস বাটনে ক্লিক করলাম। সেটআপ প্রক্রিয়া শুরু হয়ে গেল। কোড ব্লকস, এবার আমরা এই ডায়লগ বক্সে নেক্সট বাটনে ক্লিক করলাম, আই এগ্রি, নেক্সট, ইনস্টল। এখন ইনস্টলেশন প্রক্রিয়া চলছে। আমাদের সেটআপ প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। এখন একটি মেসেজ আসলো, সেখানে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও, ইয়েস, নেক্সট, ফিনিশ। এখন কোড ব্লকস রান হচ্ছে। এখানে আমরা প্রথমে ফাইলে ক্লিক করব, ফাইলের অধীনে নিউর অধীনে প্রজেক্ট, প্রজেক্টের অধীনে কনসোল অ্যাপ্লিকেশন, গো, নেক্সট। আমরা চাইলে এখানে সিতেও দিতে পারি, সি প্লাসও দিতে পারি। যদি সিতে ক্লিক করি তাহলে সির সকল ফরম্যাট বিদ্যমান থাকবে, আর সি প্লাস দিলে সি প্লাসের মতো করে আমরা কাজ করতে পারবো। আমি এখানে সিতে ক্লিক করলাম, নেক্সট। প্রজেক্ট টাইটেল আমি যেই নামে একটি ফোল্ডার করতে চাই, টাইটেলে সেই নামটি লিখব, মনে করে লিখলাম স্টুডেন্ট। এই অংশটি হলো ফোল্ডার, যেখানে আমার এই ফাইলটি জমা থাকবে। সরি, এটি হলো ফোল্ডার অথবা ডিরেক্টরি পাথ, সেখানে আমার এই ফোল্ডারটি জমা থাকবে, প্রজেক্ট ফোল্ডারটি। নেক্সট, আমরা এবার ফিনিশ বাটনে ক্লিক করলাম। আমরা কোড ব্লকসের উইন্ডোটা দেখতে পাচ্ছি। এখানে স্টুডেন্টের অধীনে সোর্সের অধীনে মেইনে ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, একটি তৈরি করা ফাইল দেখা যাচ্ছে। সেটিকে আমরা কিভাবে রান করা যায় সেটা দেখব। আমরা রান করার আগে এখানে বিল্ড করে নেব। বিল্ড করার জন্য বিল্ড মেনুর অধীনস্থ বিল্ড, তারপরে রান, অথবা এই টুলস অংশে এই বিল্ড বাটনে ক্লিক করে রান, এইভাবেও দেওয়া যায়। আমরা বিল্ডে ক্লিক করলাম, নিচে কিছু প্রসিডিউর দেখা যাচ্ছে, বিল্ড প্রসিডিউরের মাধ্যমে ডিবাগ হয়। এবার আমরা দেখছি রান
বাটনটা উজ্জ্বল হলো, রান বাটনে ক্লিক করলাম, আমার কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসলো। এবার আমি এন্টার দিয়ে ফিরে আসলাম। সবশেষে প্রোগ্রামটি বন্ধ করার জন্য ফাইলের অধীনে কুইট বাটনে ক্লিক করলাম, ফাইলটি বন্ধ হয়ে গেল। এভাবে করে আমরা কোড ব্লকস সেট আপ করতে পারি। তাহলে এখন আমরা আলোচনা করছি প্রোগ্রাম ডিজাইন মডেল। প্রোগ্রাম ডিজাইন মডেল চারটি। এক নম্বরে হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। দুই নম্বরে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। তিন নম্বর হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। শেষটি হলো ভিজুয়াল প্রোগ্রামিং। এখানে আমরা চার ধরনের প্রোগ্রামিং পদ্ধতি দেখতে পাচ্ছি। আমরা অধিকাংশ প্রোগ্রামিং গুলো স্ট্রাকচার প্রোগ্রামিং এ লিখে থাকি এবং সেটি ব্যবহার করি। আর স্ট্রাকচার প্রোগ্রামিং ভিজুয়াল পরিবেশে করলে সেটা হয়ে যায় ভিজুয়াল প্রোগ্রামিং। তাহলে আমরা ওভারঅল বিষয়টা একটু দেখে নিই। প্রথমটি হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। স্ট্রাকচার প্রোগ্রামিং জিনিসটা কি? আমরা যখন কোনো প্রোগ্রাম রচনা করার সময় সমস্যাগুলোতে ব্যবহৃত স্টেটমেন্টগুলোকে যখন বিভিন্ন শ্রেণীতে ভাগ করে রচনা করি এবং প্রতিটি শ্রেণীর একটি স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য থাকে এবং ওই শ্রেণীতে প্রোগ্রামের প্রবেশ এবং বের হওয়ার দুটো ব্যবস্থাই থাকে এবং উপর থেকে নিচ পর্যন্ত রচিত হয় এবং যেটার ডিবাগিং, রক্ষণাবেক্ষণ সবকিছুই সহজ, সেটাই হলো স্ট্রাকচার প্রোগ্রামিং। যেমন একটা প্রোগ্রামিং ভাষা সি, সেখানে আমি লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h void main। এবার আমি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম int, মনে করি abs। এটার অধীনে বিভিন্ন কার্যক্রম করে আবার একটি শ্রেণী ভাগ করলাম, আবার একটি শ্রেণী ভাগ করলাম। এইভাবে স্টেটমেন্টগুলোকে আমি বিভিন্ন শ্রেণীতে ভাগ করে করে সর্বশেষ আমি এই প্রোগ্রামটা শেষ করে দিলাম। এই প্রত্যেকটা শ্রেণী স্বাতন্ত্রিকভাবে কাজ করে এবং এই শ্রেণীর কার্যক্রম ক্ষেত্র বিশেষে এটির সাথে কিছুটা সম্পর্ক যুক্ত থাকে এবং এটি একটি স্বাধীন প্রক্রিয়া থাকে এবং এভাবে উপর থেকে নিচে এই কার্যক্রমটি ধাপিত হচ্ছে। এই ধরনের প্রোগ্রামিং পদ্ধতি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং এবং এই স্ট্রাকচার প্রোগ্রামিং কখনো পাশ দিয়ে হয় না, এটা হবে উপর থেকে নিচে দিয়ে এবং এভাবে করে প্রোগ্রামিং পদ্ধতিকে আমরা বলি স্ট্রাকচার প্রোগ্রামিং। তাহলে আমরা স্ট্রাকচার প্রোগ্রামিং আশা করি বুঝে গেলাম। স্ট্রাকচার প্রোগ্রামিং এর উদাহরণ হলো ফোরট্রান, সি, পাস্কাল। এই তিনটা প্রোগ্রামিংকে আমরা পিওর স্ট্রাকচার প্রোগ্রামিং বলে থাকি। এবার আসো ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং থেকে সহজ কথায় যে প্রোগ্রামিং পদ্ধতিতে আমরা চিত্রভিত্তিক প্রক্রিয়ায় কাজ করে থাকি এবং সেখানে বিভিন্ন কমান্ডগুলো আমরা মাউস এবং কিবোর্ডের মাধ্যমে সম্পাদন করি। সেখানে যে বাটনগুলো থাকবে আমরা মাউস দিয়ে ক্লিক করতে পারি, আবার
ফাংশন কিগুলোর মাধ্যমেও বিভিন্ন কমান্ড প্রয়োগ করতে পারি, সেই ধরনের প্রোগ্রামিং পদ্ধতিকে বলে ইভেন্ট ড্রাইভেন। অর্থাৎ কমান্ড প্রদান করাকে বলে ইভেন্ট এবং সেটা দ্বারা পরিচালিত হওয়াটাকে বলে ড্রাইভিং। এই ধরনের প্রোগ্রামিংকে বলি ইভেন্ট ড্রাইভেন। সি ভাষাকে আমরা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং বলি, কারণ সেখানে ফাংশন কি এর ব্যবহার আছে এবং মাউসের মাধ্যমে ক্লিক করে কাজ করারও ব্যবহার আছে এবং সেটি একটি চিত্রভিত্তিক প্রক্রিয়া আছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অবজেক্ট ওরিয়েন্টেড অর্থাৎ অবজেক্ট নির্ভর। অবজেক্ট বলতে আমরা কি বুঝি? অবজেক্ট বলতে আমরা বুঝি কোনো ফাংশন, কোনো কার্যক্রম সবকিছু মিলে যে একটা প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামটিকে পূর্ণ একটি কার্যক্রমকে আমরা বলি অবজেক্ট, এবং সেটিকে সমুন্নত রেখে যখন সেটি দ্বারা অন্য কোনো প্রোগ্রামিং তৈরি করা হয় তখন সেটাকে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন মনে করি একটি মোবাইলের মধ্যে অনেকগুলো ফাংশন থাকে, যেমন কল ফরওয়ার্ড, তারপর ভিডিও প্লে করা, অডিও প্লে হওয়া এবং বিভিন্ন ধরনের গেম চলা, এই ধরনের সবকিছু মিলিয়ে একটি মোবাইল, আমি এটিকে বলবো একটি অবজেক্ট। আবার সামগ্রিকভাবে এই যে কল ফরওয়ার্ড, অডিও, ভিডিও প্রত্যেকটাকে আবার আলাদা আলাদাভাবে অবজেক্ট বলা যায়। সেই অবজেক্টগুলো যখন অন্যেরা ব্যবহার করবে তখন অবজেক্টগুলো নিয়ে সেটার মধ্যে মনে করি 3টি মোবাইল কোম্পানি তাদের সেই অবজেক্টটি গ্রহণ করলো, করে সেখানে আরো কিছু মানববন্ধন ঘটালো, যেটাকে আমরা বলি ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স অর্থাৎ ক্লাস, যা দিয়ে তারা আরো কিছু সেখানে কার্যক্রম যুক্ত করে এটার কার্যক্রমটা বাড়িয়ে দিতে পারে। এই ক্লাসটা কিন্তু আরো অনেক বাড়ানো যায়, এক একটি ক্লাস থেকে আরো অনেক ক্লাস তৈরি করা যায়। এই কার্যক্রমটাকে বলি আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা বৈশিষ্ট্য হচ্ছে অবজেক্টটি কিভাবে বানানো হলো তার অনুগতদের সেটি সম্পর্কে জানার কোনো প্রয়োজন হয় না। মনে করি একটা ব্লুটুথ, বিভিন্ন ডিভাইসে ব্লুটুথটা ব্যবহার করা হয়, ক্যামেরাতে ব্যবহার করা হয়, কম্পিউটার, তারপরে তোমার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোতে মাউস, কিবোর্ড, বিভিন্ন জায়গায় MP3 প্লেয়ার, ব্লুটুথের ব্যবহার আছে, ব্লুটুথ প্রিন্টারও আছে। এই ব্লুটুথটা কিভাবে বানালো, সেটিতে কি সফটওয়্যারগুলো, কার্যক্রমটা কেমন, যারা এটা ব্যবহার করবে তাদের সেটা জানার প্রয়োজন নেই, তাদের সেই উপাদানটা পেলেই হলো। সেটার মাধ্যমে তারা বিভিন্নভাবে আরো কিছু কার্যক্রম যুক্ত করে তাদের কার্য পরিসরটা বিস্তৃত করে। এই ধরনের কার্যক্রমগুলোকে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ অবজেক্টকে কেন্দ্র করে যখন অন্যরা আবর্তিত হয়। এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে আমরা 3টি ভাগে ভাগ করি: পলিমরফিজম, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন। নাম্বার 1, পলিমরফিজম। নাম্বার 2, ইনহেরিটেন্স। Number 3, encapsulation. আমি একটু আগে তোমাদের ব্লুটুথ দিয়ে বিষয়টা বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে পলিমরফিজম। অর্থাৎ একটি অবজেক্ট সমুন্নত থাকবে, যেমন ব্লুটুথ, সেটিকে অন্যরা নিজেদের মতো করে গ্রহণ করবে, যেমন যেমন মোবাইল, কম্পিউটার, কিবোর্ড, মাউস, প্রিন্টার, তারা তাদের মতো এটা গ্রহণ করবে। এটাই হলো পলিমরফিজম। অর্থাৎ একটি অবজেক্টকে যখন অন্যান্যরা নিজেদের মতো করে গ্রহণ করে সেটার প্রকৃত অবজেক্টটাকে সমুন্নত রাখে, সেটি হলো পলিমরফিজম। আর ইনহেরিটেন্স হচ্ছে ক্লাস। ক্লাস বলতে বোঝায় একটি অবজেক্টকে বিভিন্ন শ্রেণীতে বিন্যস্ত করা। যেমন একটি মোবাইলে অনেক ধরনের অবজেক্ট আছে, যেমন একটু আগে বলেছি কল ফরওয়ার্ড, অডিও, ভিডিও, সেগুলোর আবার বিভিন্ন ফাংশন আছে। সেগুলো যখন অন্যান্য মোবাইল কোম্পানিগুলো
এই অবজেক্টগুলোকে হুবহু ব্যবহার করবে, কিন্তু সেই অবজেক্টগুলোতে তারা কোনো পরিবর্তন ঘটাবে না। সেটির সাথে আরো কিছু কার্যক্রম যুক্ত করা হবে, সেটি হলো ক্লাস। ক্লাসের একটি বৈশিষ্ট্য হচ্ছে ক্লাস থেকে আবার আরো অনেক ক্লাস সম্পাদন করা সম্ভব হয়। এটি হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের পরে হলো এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন হচ্ছে লজিকের উপর ভিত্তি করে পরিচালিত প্রোগ্রামিং প্রক্রিয়া। লজিক অর্থাৎ যুক্তির মাধ্যমে, বিভিন্ন ধরনের যুক্তি প্রদানের মাধ্যমে এরকম অবজেক্টের কার্যক্রম বিস্তৃত হবে। এই হচ্ছে টোটাল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। যেমন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হিসেবে দেখি, সি এর অবজেক্ট ওরিয়েন্টেড ভার্সন হলো সি প্লাস প্লাস। আবার সি এবং জাভা নিয়ে হলো ওরাকল। এগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড, এগুলো হচ্ছে স্ট্রাকচার, যা হয়ে গেল অবজেক্ট ওরিয়েন্টেড। স্ট্রাকচারকে আমরা আবার প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজও বলে থাকি, অর্থাৎ যেটা ধাপে ধাপে রচনা করা হয়, প্রসিডিউরাল। আচ্ছা, এই গেল আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে ধারণা। এবার আসি আমরা ভিজুয়াল প্রোগ্রামিং সম্পর্কে। ভিজুয়াল প্রোগ্রামিং স্ট্রাকচার প্রোগ্রামিং এর সাথে ভিজুয়াল অর্থাৎ দৃষ্টিনন্দন প্রক্রিয়ার সমন্বয়। আমি যখন তোমার স্ট্রাকচার প্রোগ্রামিংকে প্রোগ্রামিং এর সাথে ভিজুয়াল পরিবেশে সেটির সকল প্রোগ্রাম এবং ফাংশন, প্রোগ্রাম প্লাস ফাংশন, প্রোগ্রাম এবং ফাংশনালিটি সবগুলোকে সমুন্নত রেখে ভিজুয়াল পরিবেশে যখন আমি এই প্রোগ্রামটি উন্নয়ন করব, তখন সেই প্রোগ্রামিংকে আমরা বলবো ভিজুয়াল বেসিক। অর্থাৎ ভিজুয়াল বেসিকটা আসে স্ট্রাকচার প্রোগ্রামিং থেকে। যেমন আমরা সি ভাষায় বলি, সি এর ভিজুয়াল ভার্সন হচ্ছে ভিজুয়াল সি প্লাস প্লাস। সি তো না, এখন সি প্লাস প্লাস। তারপরে হলো জে প্লাস প্লাস, এর ভিজুয়াল ভার্সন হলো ভিজুয়াল জে প্লাস প্লাস। একইভাবে বেসিক, বিএএসআইসি, বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইনস্ট্রাকশন কোড, সেটির ভিজুয়াল ভার্সন হচ্ছে ভিজুয়াল বেসিক। তাহলে আমরা বুঝতে পারলাম স্ট্রাকচার প্রোগ্রামিং ঠিকই আছে, সেটির সকল প্রোগ্রাম এবং ফাংশনগুলো অটুট রেখে তার সাথে ভিজুয়াল সংযুক্ত করা হবে। অর্থাৎ দৃষ্টিনন্দন প্রক্রিয়ায় দেখে দেখে ভিজুয়াল পরিবেশে ইউজাররা এই প্রোগ্রামিং পদ্ধতিতে কাজ করতে পারে। এটি হলো ভিজুয়াল প্রোগ্রামিং। তাহলে আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে প্রোগ্রামিং মডেলগুলো সম্পর্কে। এই মডেলগুলো জানা থাকলে আমরা প্রোগ্রামিং এর কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে আরো একটু এগিয়ে যেতে পারি। তাহলে আজকে এইটুকু। তাহলে তোমাদের এই ক্লাসটি যদি ভালো লাগে এবং এটি যে দ্বারা যদি উপকৃত হও, তাহলে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকনে ক্লিক করে দিবে। আর তোমাদের বন্ধুদের মধ্যে যাদের এগুলো বুঝতে অসুবিধা হয়, তাদেরকেও এটা শেয়ার করে দেখিয়ে দেবে। আজকে এইটুকু। তাহলে আল্লাহ হাফেজ।